Hello. Recording no information. Recording in progress and record to start. দেখা যায় না আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই ভালো আছি? ওয়ালাইকুম আসসালাম। বাবারা সবাই শীত নেই, 15 তারিখে শীত। 15 তারিখে প্রশ্নটা বের করেন গণিত। আচ্ছা দেখেন, 1 নাম্বার উত্তর লিখো। 1 বর্গ গজ কত বর্গ ফুট? তাহলে আমরা লিখি 1 ক উত্তর 1 বর্গ ফুট। 1 বর্গ গজ কত বর্গ ফুট? 9 বর্গ ফুট। নয় বর্গ ফুট। 1 মাইল কত কিলোমিটার? তাহলে 1 মাইল কত কিলোমিটার? 1.61 কিলোমিটার। আচ্ছা কিলোমিটার। গ নাম্বার উত্তর বলা আছে 1 কিলোমিটার কত মাইল? আমরা মানসংখ্যে 2 নাম্বার মানসংখ্যে দেওয়া আছে 0.62 মাইল। 0.62 মাইল। তারপর আছে 1 বর্গ হাত কত বর্গ ইঞ্চি? আমরা জানি 1 বর্গ হাত 324 বর্গ ইঞ্চি। কিভাবে হলো? 1 হাত 18 ইঞ্চি, 18 গুণ করলে 324 বর্গ ইঞ্চি হবে। তাহলে আমরা জানি, দেখেন আমার সঙ্গে মিলায় নেন। 1 নাম্বার 1 বর্গ গজ কত বর্গ ফুট? 9 বর্গ ফুট। 1 মাইল কত কিলোমিটার? 1.61 কিলোমিটার। 1 কিলোমিটার কত মাইল? 0.62 মাইল। 1 বর্গ হাত কত বর্গ ইঞ্চি? 324 বর্গ ইঞ্চি। তার মানে 18 গুণ করলে 324 হবে, কারণ 1 হাত সমান 18 ইঞ্চি। বর্গ মানে দ্বিগুণ, 2 দিয়ে গুণ করলে হয়ে যাবে। 2 বার গুণ করতে হবে 18 কে। এক নাম্বার সবাই হয়ে গেলে হাত তুলে দেখাবেন। ফাইন, তাহলে মিশে দিলাম। 2 নম্বরে যাই। সংজ্ঞা দাও। তার মানে কি, কাকে বলে সেটা লিখবো। প্রথমে দেওয়া আছে কি? রশ্মি। 1 নম্বর মিশিয়ে দিলাম। 2 নম্বরে যাই। সবাই লিখি 2 এর ক। কি লিখবো? যদি কোনো রেখার একটি প্রান্তবিন্দু, যদি কোনো রেখার যদি কোনো রেখার একটি প্রান্তবিন্দু প্রান্তবিন্দু কি হয়? সীমাহীন ভাবে বিস্তৃত হয়। সীমাহীন ভাবে বিস্তৃত হয়। বিস্তৃত হয় তাকে
কি বলে? রশ্মি বলে। তাহলে আমরা আবার বলি, যদি কোনো রেখার প্রান্তবিন্দু যদি কোনো রেখার একটি প্রান্তবিন্দু সীমাহীন ভাবে বিস্তৃত হয়, তবে হয় তাকে রশ্মি বলে। এবার আসি খ নাম্বার, রেখাংশ। রেখাংশ তাহলে কি লিখবো? রেখার নির্দিষ্ট অংশকে রেখাংশ বলে। রেখার নির্দিষ্ট নির্দিষ্ট অংশকে রেখাংশ বলে। যেমন দেখেন, এই যে একটা রেখা আঁকালাম, রেখাটা দুই পাশে চলে যাচ্ছে, জাস্ট বুঝে দেওয়ার জন্য, চিত্র দেওয়ার দরকার নাই। এই যে রেখাটাকে কেটে দিলাম দুই পাশে, তার মানে কি রেখা এ পাশেও যেতে পারবে না, এ পাশেও যেতে পারবে না। রেখাটা একটা নির্দিষ্ট সীমার মধ্যে আটকে গেছে, এজন্য বলা হয় রেখার নির্দিষ্ট অংশকে রেখাংশ বলে। এ পাশেও কাটা, এ পাশেও কাটা, রেখার এদিকেও যেতে পারবে না, এদিকে যেতে পারবে না, এটাই হলো রেখাংশ। আর রশ্মি হচ্ছে যদি কোনো রেখার একটি প্রান্ত বিন্দু, যেমন এই একটা রেখা আঁকাইলাম, এদিক যাচ্ছে যাচ্ছে, আমি যদি এখানে বেঁধে দেই, তাহলে রেখাটার এদিক টানা যাবে না, রেখাটা এদিকে যাচ্ছে, তাহলে একদিকে প্রান্ত বিন্দু সীমাহীন ভাবে যাচ্ছে। এই রেখাটার নামই হচ্ছে রশ্মি, আর এটার নাম হচ্ছে রেখাংশ। কথা কি বুঝতে পারছেন? রেখার নির্দিষ্ট অংশকে বলা হয় রেখাংশ, আর রেখার সীমাহীন বিস্তৃত অংশকে বলা হয় রশ্মি। হচ্ছে সবার 2 নাম্বার। 3 নাম্বারে যাই। 3 নাম্বার বলছে কথায় লিখো। 3 নাম্বারে কথায় লিখো যায়, বলা আছে ক নাম্বার, 0.09 টাকা। তাহলে আমরা কি লিখবো? এককের ঘরে আছে, তাহলে আমরা লিখবো 9, কি লিখবো? 9 পয়সা। 9 পয়সা। 6 নাম্বার দেওয়া আছে মিলিয়ন বিলিয়নের হিসাব। প্রথমে দেখেন ঘর হিসেব করি, শতকের ঘর, হাজারের ঘর, মিলিয়নের ঘর, বিলিয়নের ঘর। বিলিয়নের ঘরে আছে 49, তাহলে লিখবো 49 বিলিয়ন। 49 বিলিয়ন। 49 বিলিয়ন। 9 মিলিয়ন। 9 মিলিয়ন। 9 মিলিয়ন 1,000। হাজারের ঘরে আছে 1, তাহলে 1,000। 1,000 কত লিখবো? 1,021। তাহলে আমি আবারও বলি প্রথমটা, 3-ক 9 পয়সা। খ নাম্বার 49 বিলিয়ন 9 মিলিয়ন 1,021। সবাই লিখে নেন।
আশা করি সবার হয়ে গেছে। চার নম্বরে যাই। বলা আছে 1.5 টাকা। 1.5 টাকা মানে কি? 1 পূর্ণ আর 1-এর অর্ধেক। তাহলে 1 পূর্ণ হলে কি হয়? 1.50 টাকা। 4 নম্বর লিখি। 4-এর ক 1.50 টাকা। তাহলে 1 পূর্ণ আর 1-এর অর্ধেক, এর নাম হচ্ছে 1.5। তারপর হচ্ছে 9,05,001। তাহলে আমরা মিলিয়ন মিলিয়নে ঘর জানি, সাজাই। 9 মিলিয়ন কমা 5,000, 0,0,5 হাজারে ঘর চলে গেল। 80 কত আছে? 1 শতকের ঘরে শুধু 1, তাহলে 0 এ 1। এ হলো 1.5 টাকা, 1.50 টাকা। তারপর আছে 9,05,000, তাহলে 9,05,001। আলবাসির 6,022 লেখা হয়েছে আপনার। আচ্ছা, এবার আমরা যাই 5 নাম্বার, গুণ করো। তাহলে 3-4 হয়ে গেলে হাত তুলে দেখান। তাহলে আমরা 5 নাম্বারে যে চলে গেলাম। পাঁচ, 5-এর ক 0.02 গুণন 0.1 গুণন 2 সমান সমান এটা চাইছে। এখন আমার কথা হচ্ছে দশমিকের গুণ কিভাবে করব। দেখেন, আগে মনে মনে ভেবে নিব দশমিক নাই। দেখেন 0.02 গুণন 0.1 গুণন, কেউ লেখেন না, আগে বোঝেন। আমি এই 0 দশমিক কেটে দিলাম, 0 দশমিক কেটে দিলাম। তাহলে আমার সংখ্যা থাকলো কি? 2, 1, 2। তাহলে 2 গুণন 1 গুণন 2 গুণ করলে কত হয়? 2 দুগুণ 2 একে 2, 2 দুগুণ 4। আমি 4 এখানে লিখলাম। লেখার পর এখন আমি দশমিকের ডান পাশে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো গুনি। 1, 2, 3। কটা সংখ্যা হলো? 3টা। আমার নিয়ম হচ্ছে 3 ঘর পরে আমাকে দশমিক বসাতে হবে। কয় ঘর পর? 3 ঘর পর দশমিক বসাতে হবে। সংখ্যা আছে অনলি মাত্র একটা। আমার আরো নেওয়া লাগবে কয়টা? 2টা। এই 2টা কি নিব? এই 2 সংখ্যা নেওয়ার জন্য আমাকে আবার 2টা শূন্য নিতে হবে। 0, 0, 3 ঘর হয়ে গেল। দিয়ে এখন 3 ঘর পরে দশমিক দিব, দিয়ে একটা শূন্য নিয়ে নিব। এটাই উত্তর। উত্তর 0.004। পরেরটা যায়। খ নাম্বার 0.12 গুণন 0.8 সমান সমান দেওয়া আছে। তাহলে আমি তুলে এই সাজাই। 0.12 গুণন 0.8। তাহলে দশমিক সহ শূন্য কেটে দেই। সংখ্যা হলো 12 আর 8। তাহলে 12 8 গুণ করলে কত হয়? 8 12 96। তাহলে আমি এখানে সুন্দর করে 96টা লিখি। লেখার পর এখন আমি দশমিক ঘরগুলো গুনে নেই। দেখেন, অঙ্কের মধ্যে আছে দশমিকের ঘর। প্রথমে দেওয়া আছে 1টা 2টা, পরে দেওয়া আছে 1টা, তাহলে কত হলো? 3টা। সংখ্যা আছে আমার 2টা, 1টা 2টা, কিন্তু দশমিক বসাতে নিয়ম হচ্ছে আমার 3 ঘর লাগতেছে। আর একটা সংখ্যা কোথায় পাবো? আর একটা সংখ্যা আমি শূন্য নিব। আর একটা সংখ্যা কি নিব? শূন্য নিব। এই যে একটা শূন্য নিলাম।
নিয়ে এই যে দশমিক বসিয়ে দিলাম, তাহলে উত্তর কি হচ্ছে, তার সামনে আর একটা শূন্য নেই। উত্তর 0.096, এটাই উত্তর। অনেকে মাথায় হাত দিয়ে বসে আছেন। ভিভো, আপনার লেখা হয়ে গেছে? ভেরি গুড। আচ্ছা, আমরা এবার 6 নম্বরে যাব, সংখ্যার তুলনা। তাহলে দশমিকের গুণ সবার হয়েছে? হাত তুলে দেখাইন একটু, তাহলে বুঝতে পারবো আমি, কারণ আমার কিন্তু দেখা যায় না। আচ্ছা দেখেন, 6 নাম্বার সংখ্যার তুলনায় যাই। প্রথম ক নাম্বারটা দেওয়া আছে, আমরা আগেও শিখেছি, এখনো শিখতেছি, দেখি কি হয়। 6 ক, 498, 487। তাহলে এখন সংখ্যা অঙ্ক দুটো আমি তুলে নিই। 498 ও 487 লিখি। সংখ্যা দুটির মধ্যে, সংখ্যা দুটির মধ্যে এতটুকু লিখে আগে, লেখার পর এখন তুলনায় যায়। দেখেন, এটার শতকের ঘর 4, এটার শতকের ঘরও 4 দেওয়া আছে, তাহলে কি আমরা তুলনা করতে পারবো? শতকের ঘর সমান। তাহলে আমি যাই দশকের ঘরে, দশকের ঘরে আছে 9, দশকের ঘরে আছে 8, এখানে তুলনা করা যায়। তাহলে আমি এখানে লিখে নিব, সংখ্যা দুটির মধ্যে শতকের শতকের অঙ্ক সমান, বা শতকের অঙ্ক একই, শতকের অঙ্ক সমান দাঁড়ি। কিন্তু দশকের অঙ্কে দশকের অঙ্কে 9 থেকে 8 ছোট, লিখে দাঁড়ি। তাহলে আমি বলতে পারি 498 বড়, 487 ছোট। অতএব 498 বড়, 487 ছোট। সবাই লিখে নেন। ইকরা, ইকরা আপনার লেখা হয়েছে? হ্যাঁ, দেখেন আমার সঙ্গে আপনার লেখা ঠিক আছে কিনা। সবার লেখা হয়ে গেছে? মেয়ে যাবেন, লেখা হচ্ছে মা? ভেরি গুড। আচ্ছা, এবার আমরা যাই, খ নাম্বারে যাই। খ নাম্বারটা মিশিয়ে দিলাম। খ নাম্বার অঙ্কটা লিখি। বলা আছে 5841, 841 ও 4981 সংখ্যা দুটির মধ্যে সংখ্যা দুটির মধ্যে এখানে আছে হাজারের ঘর, আমি হাজারের ঘরটা তুলনা করে আসি। হাজারের ঘরে আছে 5, এখানে আছে 4, তাহলে সংখ্যা দুটির মধ্যে হাজারের অঙ্কে দেখা যাচ্ছে প্রথম সংখ্যায় আছে হলো 5, দ্বিতীয় সংখ্যাতে 4,
তাহলে অবশ্যই 5 থেকে 4 কি হবে? ছোট। তাহলে আমি লিখবো হাজারের অঙ্কে, হাজারের অঙ্কে 5 থেকে 4 ছোট দাড়ি। অতএব 5841 বড়, কমা 4981 ছোট। এখানে কোনো দাড়ি হবে না শেষে। তাহলে আমরা জানলাম সংখ্যা দুটির মধ্যে হাজারের অঙ্ক, হাজারের অঙ্কে 5 থেকে 4 ছোট। তাহলে অতএব 5841 বড়, 4981 ছোট। কয় নাম্বারটা সবার লেখা হয়েছে? ইকরা, আপনার ছবিটা সবাই দেখতে পাচ্ছে। আপনি যেভাবে করতেছেন আপনার সহপাঠীরা সবাই আপনাকে দেখতেছে, কারণ আপনার ভিডিও মোড করা আছে, সবাই দেখতেছে যে ইকরা কি করতেছেন পড়াশোনা ব্যতীত। আচ্ছা, এবার আমরা যাই 7 নাম্বার। বলা আছে 4টি কবুতর ও 3টি মুরগির দাম একত্রে 639 টাকা। একটি মুরগির দাম 85 টাকা। তাহলে একটি মুরগির দাম দেওয়া আছে 85 টাকা। আমি মুরগি কিনেছি কয়টা? 3টা। কিন্তু দাম দিয়েছি 4টা কবুতর ও 3টি মুরগির দাম সহ 639 টাকা। এর মধ্যে আমার একটা মুরগির দাম দেওয়া আছে। তাহলে আমাকে মুরগির দামটা কি করতে হবে? বের করতে হবে। তাহলে আমি লিখে নেই 7 নাম্বার, 7-এর ক। যেহেতু একটা মুরগির দাম দেওয়া আছে সেটা আগে লিখি। একটি মুরগির দাম 85 টাকা। আমি মুরগি কিনেছি কয়টা? 3টা। তাহলে 3টি মুরগির দাম কত টাকা হবে? অবশ্যই বেশি, বেশি হলে গুণ। লিখি 3টি মুরগির দাম 85 গুণন 3 সমান সমান 255 টাকা। এখন 4টা কবুতর ও 3টি মুরগির দাম থেকে আমি মুরগির দামটা বাদ দিয়ে দিব। আমি লিখি 4টি কবুতর ও 3টি মুরগির দাম একত্রে 639 টাকা। এখান থেকে আমি এখন এই 3টা মুরগির দাম বাদ দিয়ে দিব। লিখি 3টি মুরগির দাম কত টাকা? 255 টাকা। বাদ দিয়ে দে, বাদ দিলে থাকবে কার দাম? শুধুমাত্র 4টা কবুতরের দাম। এই 4টা কবুতরের দাম থাকবে। তাহলে লিখি 4টি কবুতরের দাম কত টাকা দেখি। তাহলে 4 হাতে নাই, তাহলে 13 থেকে 5 বাদ দিব, 8 হাতে রেখে এখানে আসলো 3 হলো, 6 থেকে 3 গেলে 3, এত টাকা। আমার উত্তর কি চাইছে? বলছে একটি কবুতরের দাম কত। তাহলে এই 4 দিয়ে 384 টাকা ভাগ করলে একটা কবুতরের দাম বের হবে। তাহলে আমি 4 দিয়ে ভাগ করি, 4 ভাগ 384, তাহলে 4 নং 36, বিয়োগ করি 2, 4 কেটে নামাই, 4 6 24। অতএব একটি কবুতরের দাম 96 টাকা। উত্তর 96 টাকা।
একজনকে দেখা যাচ্ছে সে লেখা বাদে গালে হাত দিয়ে বসে আছে, আমি তার নামটা জানি না। আপনার কি লেখা কমপ্লিট হয়েছে? ইকরা, আপনাকে বলিনি? আপনার মতো একটা বন্ধু আছে, সে গালে হাত দিয়ে বসে আছে, বাম হাত গালে। তার লেখা কি কমপ্লিট হয়েছে? হ্যাঁ, হ্যাঁ, আপনাকে বলতেছি। আপনার রোলটার নামটাও ওখানে দেওয়া নাই, এই জন্য আপনাকে বলতে পারতেছি না আপনার কে। আপনার লেখা হয়েছে? আচ্ছা, তাহলে আমি তাহলে ক নামের অঙ্কটা মিশে দেই। মেহজাবিন লেখা হয়েছে আপনার? মেহজাবিন লেখা হয়েছে? আচ্ছা, তাহলে আমরা যাই, খ নাম্বার অঙ্কটা যাই। বলা আছে 4 জোড়া ডিমের দাম 72 টাকা। এখন 4 জোড়া ডিমের দাম যদি 72 টাকা হয়, তাহলে একটা ডিমের দাম কয় টাকা আমি তো জানি না। তাহলে আমাকে আগে প্রথমে কি করতে হবে? 4 জোড়া সমান কতটি? তাহলে 1 জোড়া সমান কতটি? 4টি। 1 জোড়া সমান কি 4টি? কয়টি হয়? 4টি হয়। 1 জোড়া সমান, 1 জোড়া সমান কয়টি? আঙ্গুল দিয়ে বুঝান। 1 জোড়া সমান কয়টি? 2টি। আর ফাইন, সবাই পারে। তাহলে আমরা লিখি 1 জোড়া সমান 2টি। তাহলে 4 জোড়া সমান কয়টি? তাহলে জোড়াকে টি বানায় নেই। ক নাম্বার? 1 জোড়া সমান 2টি, অতএব 4 জোড়া সমান 4 গুণন 2 সমান সমান 8টি। তাহলে তাহলে 8টি ডিমের দাম কত টাকা দেওয়া আছে? 72 টাকা। 8টি ডিমের দাম কত টাকা? 72 টাকা। তাহলে আমি একটা ডিমের দাম আগে বের করে নেই। দেখেন, তারপরে বলা আছে 1 ডজন ডিম ক্রয় করতে কত টাকা প্রয়োজন। তাহলে এই ডজনটাকেও ভেঙে নেই। 1 ডজন সমান 1 ডজন সমান 12টি। এখন 8 দিয়ে 72 ভাগ করি। 8 ভাগ 72, 8 নং কত হয়? 72। তাহলে একটি ডিমের দাম বের হলো কয় টাকা? একটি ডিমের দাম 9 টাকা। তাহলে আমি ডিম ক্রয় করেছি কয়টি? 12টি। 12টি ডিমের দাম অবশ্যই বেশি হবে। আর বেশি হলে কি করব? গুণ। তাহলে আমি লিখে নিই একটি ডিমের দাম 9 টাকা, অতএব 12টি ডিমের দাম 12 গুণন 9 সমান সমান 108 টাকা। এটাই উত্তর।
আমরা যদি পড়াশোনায় মনোযোগী না হই, আমরা টিচার বলে যাচ্ছি কিন্তু আপনি বুঝতেছেন না, তাহলে লস আপনার, লাভ কি আমার? কারণ আমি বুঝাচ্ছি, আপনারা আমার কথা না শুনে কি করতেছেন? কেউ কা- কাটা দিচ্ছেন, কেউ গা মুছরামুছরি করতেছেন, কেউ লেখা বাদ দিয়ে বসে আছেন। তাহলে কি হলো? ক্ষতি আপনার হলো। আপনি আমার জিনিসটা বুঝলেন না, আপনি শিখলেন না, তাহলে সম্পূর্ণ দায়ভার আপনার ক্ষতি। কারণ বাবা মা আপনাকে পড়ার জন্য কিন্তু মোবাইলটা ছেড়ে দিয়েছে। এখন আমি যদি ভিডিও ফোন অন করে স্যারের কথা না শুনে আমি দুষ্টামি করতেছি, বন্ধু বান্ধবরা দেখতেছে কে বাসায় পড়াশোনা করে আর কে বাসায় পড়াশোনা করে না, এটাই তার প্রমাণ দেখা যাচ্ছে আপনাদের এই যে অনলাইন ক্লাসে। অনেকে দেখতেছি মনোযোগী, অনেকে আবার কি অমনোযোগী, স্যারের কথা শুনতেছে না। স্যার কি বলতেছে বলতেছে, ওনারা ওনাদের খেলা নিয়ে খুব ধান্দায় বসে আছেন। ঠিক আছে, তা আশা করি পরবর্তী ক্লাসে এই কাজগুলো আর করবেন না। কারণ টিচার যতক্ষণ পড়াবে ততক্ষণ মনোযোগ সহিত দেখবেন এবং শুনবেন। যদি না পারি, আমরা প্রশ্ন করব, হাতে আঙ্গুলে ইশারাতে বুঝিয়ে দেবো স্যার এটা বুঝতেছি না। তাহলে আমরা টিচার বুঝতে পারবো যে হ্যাঁ আপনি বুঝতেছেন না, আমি আবার রিপিট আপনাকে অ্যান্সারটা বলে দিব। আমার কথা বুঝতে পারছেন? কারণ আপনার পাশে মাও নেই, বাবাও নেই, আপনাকে ছেড়ে দেওয়া হচ্ছে যে আপনি ক্লাস করেন। যদি আজকে ক্লাসে আপনি না বুঝেন, তাহলে পরবর্তী ক্লাসেও আপনি বুঝতে পারবেন না, কারণ আপনি মনোযোগী ছিলেন না। ঠিক আছে, এই জন্য দয়া করে বলি, আপনারা ক্লাসে মনোযোগী সহিত ক্লাস করেন। যদি অফলাইন ক্লাস থাকতো তাহলে আপনাদেরকে এত কষ্ট হতো না। কারণ অফলাইন ক্লাস নাই, অনলাইনে ক্লাস হচ্ছে বিধায় আপনাদের মনোযোগীটা আকর্ষণ সবচেয়ে বেশি কাজ করবে। ঠিক আছে, আচ্ছা, এই এই প্রশ্নের মধ্যে কে কোনটা বোঝেন নাই, তাহলে আমাকে হাতের আঙ্গুল দিয়ে ইশারা করে বুঝান যে এই অঙ্কটা বুঝি নাই। একজন দেখাচ্ছে 5 নাম্বার দশমিক গুণ, এটা কি 5 নাম্বার দশমিকের গুণ? আচ্ছা আমি আরেকবার বুঝা দেই। হ্যাঁ, দেখেন আমি এগুলো মিশিয়ে দিলাম। সবাই একটু ভালো করে খেয়াল করে, যেমন দেওয়া আছে ধরেন, এটা প্রশ্ন, আপনার প্রশ্ন ব্যতীত 2.2 গুণন 0.001 গুণন 0.001 দেওয়া আছে, এরকম গুণ দেওয়া আছে, এরকম গুণ 2.2 গুণন 0.001 গুণন 0.001 এরকম গুণ দেওয়া আছে। আগে আমি জানবো এই যে দশমিক যেগুলা দেওয়া আছে এগুলাকে তুলে দিব। কিভাবে তুলে দিব দেখেন, দশমিক তুলে দিলে হয় 22, দশমিক দিলে আমি তুলে দেই, এগুলা নাই, সংখ্যা হয় 0.1 গুণন 0.001, এটা হলো সংখ্যা। ঠিক আছে, আমার ডান পাশে শূন্যর দাম আছে, কিন্তু বাম পাশে যে এই শূন্যগুলো যে দেওয়া আছে এই শূন্যর কোনো মান নাই, এই শূন্যর কোনো মান নাই। এই ক্ষেত্রে আমি শূন্যকে তুলে দিতে পারি, সংখ্যা হবে 22 গুণন 1 গুণন 1। দেখেন, তাহলে 22-এর সাথে যদি আমি 1 গুণ করি তাহলে 1 হবে, আবার 22-এর সাথে যদি 1 গুণ করি তাহলে 22ই হবে। এই যে আমি এখানে 22 লিখে নিলাম, লিখলাম 22, গুণ করে পেলাম 22, কত পেলাম 22, এখানে আমি 22 লিখেছি, গুণফল কত হলো 22। কিন্তু আমার গুণটা কি সাধারণ গুণ? না, কিসের গুণ? দশমিকের গুণ। দশমিকের গুণ করতে এখন কি করতে হবে? আমাকে দশমিক বসাতে হবে। কিভাবে বসাবো সেটা তো আমি জানি না। এখন আপনি দেখেন, এই যে দশমিকের পিছনে ঘরগুলো দেখবেন, ডান পাশে যে ঘরগুলো আছে এগুলা গুনবেন, দশমিকের ডান পাশে ঘরগুলো গুনবেন, বাম পাশে এই পাশে ঘরগুলো নয়, বাম পাশে ঘর নয়, ডান পাশে ঘর। ডান পাশে দেখেন এখানে আছে 2 একটা সংখ্যা, এখানে আছে 3টা সংখ্যা, এখানে আছে 3টা সংখ্যা, তাহলে আমার মোট অঙ্ক সংখ্যা কটা হলো 7টা। 1 2 3 4 5 6 7,
7 ঘর পরে 7 ঘর সামনে দশমিক বসাতে হবে। কয় ঘর? 7 ঘর সামনে দশমিক বসাতে হবে। কিন্তু আমার সংখ্যা আছে মাত্র 2টা, তাহলে আমার বাকি থাকলো আরো কয়টা? 5টা। এই 5টা কি নেবো? 1 2 3 4 5 এগুলো সংখ্যা নিব না। আমি এই ক্ষেত্রে শূন্যকে ব্যবহার করব। দশমিকের গুণের ক্ষেত্রে কি কাকে ব্যবহার করব? শূন্যকে ব্যবহার করব। আমার সংখ্যা বাকি আছে 5টা, তাহলে আমি 5টায় শূন্য নিব। দেখেন 1 2 3 4 1 2 3 4 এই 5 আমার সংখ্যা 7টা হয়েছে কিনা দেখেন। 1 2 3 4 5 6 7, তাহলে 7 ঘর মিলে গেল। এখন আমি দশমিক বসাতে পারবো। এখন আমি দশমিক বুঝিয়ে বসাতে পারবো। শেষ। আল্লাহ হাফেজ। পরবর্তী ক্লাসের জন্য প্রস্তুতি হন। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আপনারা সবাই ভালো আছেন না? দেখো, আজকে আমি তোমাদের 15 তারিখের ইংরেজি প্রশ্ন করাবো। সবাই তোমরা কি করবা? প্রশ্নটা সামনে রাখবা। সবাই প্রশ্ন সামনে রাখো। 15 তারিখের প্রশ্ন। 15 তারিখ ইংরেজি। দেখো, আমার নাম সবাই জানো না তোমরা? আমার নাম মোহাম্মদ আব্দুস সালাম, সন্ধ্যা ব্যাচের ইংরেজি শিক্ষক। দেখো, 1 নাম্বার দেখো সবাই, 1 নাম্বারটা কি লেখা আছে? লেখা আছে অ্যান্সার দ্য কোশ্চেন, বলছে প্রশ্নগুলোর উত্তর দাও। প্রশ্নগুলোর উত্তর দাও। তাহলে এ নাম্বার উত্তর দিব। তাহলে এ নাম্বার কি লেখা আছে দেখো তো? লেখা আছে হোয়াট ইজ দ্য রেইনবো। বলছে বাংলায় কি হবে? রংধনু কি? হোয়াট ইজ দ্য রেইনবো, রংধনু কি? তাহলে আমি কি লিখবো? হোয়াট ইজ দ্য রেইনবো। সবাই লেখেন, 1 নাম্বার লেখেন। 1 নাম্বার এ অ্যান্সার। অ্যান্সার। তাহলে লিখবো কি আমি? দ্য রেইনবো ইজ এ সেমি সার্কুলার ফিগার। দ্য রেইনবো ইজ এ সেমি সার্কুলার figure which, দেখো এইটুকুর অর্থ কি? দ্য রেইনবো ইজ এ সেমি সার্কুলার ফিগার, রংধনু একটি অর্ধবৃত্ত আকৃতি। which consists of 7 colors. তাহলে দ্য রেইনবো ইজ এ সেমি সার্কুলার ফিগার, রংধনু একটি অর্ধবৃত্ত আকৃতি, হুইচ কনসিস্ট অফ 7 কালার, যা 7টি রং দ্বারা গঠিত। যা 7টি রং দ্বারা গঠিত। সবাই তাড়াতাড়ি উঠে নেবেন। শোনেন, লেখার সময় কেউ ডিস্টার্ব করবেন না, দুষ্টুমি করবেন না। এক নম্বরে এ নাম্বার তোলা সবার শেষ, দ্রুত উঠে নেন। এখন দেখেন বি নাম্বারে আসেন। বি নাম্বারে লেখা আছে, বলছে হোয়াট ইজ এ সার্কেল। হোয়াট ইজ এ সার্কেল, বৃত্ত কি? রিশান, খাওয়া
খাওয়া দাওয়া করছেন না? লেখা বাদ দিয়ে খাওয়া দাওয়া করতেছেন? রিশান, দেখেন বি নাম্বারটা, দেখেন বি নাম্বার। এখন সবাই বি নাম্বারটা দেখেন। দেখো 1 নম্বরের বি, 1 নম্বরের বি লেখা আছে হোয়াট ইজ এ সার্কেল, বৃত্ত কি? তাহলে লেখো সবাই অ্যান্সার। এ সার্কেল, সার্কেল ইজ এ geometrical figure a circle is a geometrical figure whose boundary consists of points equidistant from a fixed point. দেখো হয় সার্কেলটা কি একটু বড়, তোমরা সবাই বাসায় কি মুখস্থ করে 2-3 বার কি করে লিখবা, 2-3 বার মুখস্থ করে কি করবা, লিখবা। বেশি বেশি লিখলে মনে থাকবে, না লিখলে মনে থাকবে না। দেখো এ সার্কেল ইজ এ জিওমেট্রিক্যাল ফিগার, বৃত্ত একটি অর্ধবৃত্ত আকৃতি, হুজ বাউন্ডারি কনসিস্ট অফ পয়েন্টস, যা একটি নির্দিষ্ট বিন্দু থেকে সর্বদা দূরত্ব বজায় রেখে ইকুইডিস্টেন্ট ফ্রম এ ফিক্সড পয়েন্ট, বৃত্ত আঁকা হয়। তাড়াতাড়ি উঠে নেন। সবার উঠানো শেষ? উঠানো শেষ হলে হাত তুলবেন, উঠানো শেষ হলে হাত তুলবেন। উঠানো শেষ। এখন দেখো সি নাম্বার, দেখো সি নাম্বারে আসো সবাই। সি নাম্বার আসো, লেখা আছে হাউ মেনি, দেখো সি নাম্বারে লেখা আছে হাউ মেনি কালার্স আর দেয়ার ইন দা রেইনবো, রংধনুতে কতগুলো রং আছে। তাহলে রংধনুতে আমরা কয়টা রং দেখতে পাই? 7টা রং দেখতে পাই। তাহলে আমরা উত্তরে কি লিখবো? দেখো এখানে প্রশ্নের মধ্যে আরেকটা জিনিস আছে, হাউ মেনি কালার্স আর দেয়ার ইন দা রেইনবো বলছে। প্রশ্নের মধ্যে যখন আর দেয়ার থাকে তখন উত্তর করার সময় আমরা কি দ্বারা শুরু করব? দেয়ার আর। উত্তর করার সময় কি করব? দেয়ার আর। তাহলে সবাই উত্তর করা শুরু করো। সি নাম্বার দেখো, দেয়ার আর 7 কালার্স ইন দা রেইনবো। তাহলে কি লিখছি? দেয়ার আর 7 কালার্স ইন দা রেইনবো, রংধনুতে 7টি রং আছে। এই প্রশ্নের উত্তরের বাংলাটা কি? রংধনুতে 7টি রং আছে। সবাই লেখেন, তাড়াতাড়ি লেখেন। সবার লেখা শেষ? দ্রুত উঠান।
জুনাইদ ইসলাম, আপনি তাড়াতাড়ি উঠাবেন। শেষ, আবার শেষ। এখন আসো, দেখো 2 নাম্বার আসো। 2 নাম্বার লেখা আছে কি দেখো, ট্রান্সলেট ইনটু বেঙ্গলি, ট্রান্সলেট ইনটু বেঙ্গলি। এ নাম্বার দেখো লেখা আছে কালার দ্য শেপ উইথ স্টেট সাইজ। তাহলে ইংরেজি বাক্যগুলোর অর্থ সবসময় কি হয়, শেষ থেকে শুরু হয়, শেষ থেকে শুরুর দিকে আসে। তাহলে দেখো এটার অর্থ কি হবে, সোজা বাহুওয়ালা আকৃতিগুলো রং করো। দেখো সবাই লেখো 2 নাম্বার, সোজা বাহু সোজা বাহু ওয়ালা আকৃতিগুলো আকৃতি গুলো রং করো। সোজা বাহুওয়ালা, এই বাহুওয়ালা অবশ্যই একসাথে লিখতে হবে। সোজা বাহুওয়ালা আকৃতিগুলো রং করো। বি নাম্বারটা দেখো, বি নাম্বার লেখা আছে কালার মিস্টার শেপ ইন অ্যাক্টিভিটি এ। তাহলে এ শেষ থেকে শুরু হবে, তাহলে কি হবে, এ কর্মশীলতায় জনাব শেপকে রং করো। কি লিখবো, এ কর্মশীলতায় এ কর্মশীলতায় জনাব শেপকে রং করো। সবাই দ্রুত উঠাবেন, দ্রুত। জোনাইদ তাড়াতাড়ি উঠান, শেষ। এখন দেখো সি নাম্বারে আসো, দেখো সি নাম্বারে আসো। সি নাম্বার কি লেখা আছে দেখো, নেম দা কালার্স ইন দা রেইনবো, নেম দা কালার্স ইন দা রেইনবো, রংধনুতে রংগুলোর নাম বলো। এখানে সে লেখা না থাকা সত্ত্বেও বলো লিখতে হবে। সি নাম্বারটা দেখো সবাই, এই নাম্বারটা মিশিয়ে দিলাম। সি নাম্বার দেখো সবাই, বি নাম্বার পর্যন্ত কার কার লেখা হয়েছে দেখি হাত উঠাও তো। বি নাম্বার পর্যন্ত, হ্যাঁ এখন দেখো তাহলে বি নাম্বারটা আমি মিশিয়ে দিলাম। সি নাম্বার দেখো এখন সবাই, দেখো লেখা আছে নেম দা কালার্স ইন দা রেইনবো। কি হবে, রংধনুতে রংগুলোর নাম বলো, রংধনুতে রংগুলোর নাম বলো। তোমরা সবাই লেখা কি বুঝতে পারতিস, হাত উঠাও তো। দেখো লেখো, এটা লেখো সবাই, রংধনুতে রং গুলোর নাম বলো, রংধনুতে রংগুলোর নাম বলো। সবাই লেখেন। সবার উঠানো শেষ,
সবাই এখন দেখেন 3 নম্বর প্রশ্নে আসেন। 3 নম্বর, সবাই 3 নম্বর প্রশ্নের দিকে তাকান। দেখো 3 নম্বর লেখা আছে সেন্টেন্স কাকে বলে। সেন্টেন্স অর্থ কি? বাক্য। তাহলে বাক্য কাকে বলে, সেন্টেন্স কাকে বলে, উহা কত প্রকার, কি কি? সবাই লিখবেন। দেখেন 3 নম্বরটা দেখেন সবাই। 3 নম্বর, সেন্টেন্স। সেন্টেন্স একটা শব্দ দিয়ে কি সেন্টেন্স হয়? অনেকগুলো শব্দ দিয়ে কি হয়? সেন্টেন্স হয়। তাহলে লিখতে হবে এখানে দেখো কয়েকটি শব্দ বা ওয়ার্ড, যে কোনো একটা লিখলে কয়েকটি শব্দ পাশাপাশি বসে কয়েকটি শব্দ পাশাপাশি বসে যদি মনের ভাব প্রকাশ করে তাকে সেন্টেন্স বলে। সবাই লেখা শেষ? তাড়াতাড়ি উঠান। কয়েকটি শব্দ পাশাপাশি বসে যদি মনের ভাব প্রকাশ করে তাকে সেন্টেন্স বলে। যদি কখনো প্রশ্নে লেখা থাকে যে উদাহরণ দাও, তাহলে লিখবেন যেমন আই এম এ স্টুডেন্ট। যদি লেখা থাকে সেন্টেন্স কাকে বলে উদাহরণ দাও, তাহলে লিখবেন যেমন আই এম এ স্টুডেন্ট। এখন লেখার দরকার নাই। সবার উঠানো শেষ? এখন দেখো আরেকটু দেখো, বলছে উহা কত প্রকার, কি কি? তাহলে লিখবো সেন্টেন্স সেন্টেন্স কত প্রকার? 5 প্রকার। যথা, সেন্টেন্স 5 প্রকার। তাহলে কি লিখবো? যথা 1 নম্বর রোমান সংখ্যায় লিখবো অ্যাসার্টিভ সেন্টেন্স, এ ডবল এস অ্যাসার্টিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স। সবাই দ্রুত উঠে নিবেন। 3 নম্বর দেখো ইম্পেরাটিভ সেন্টেন্স। ইম্পেরাটিভ সেন্টেন্স। 4 নম্বর দেখো অপটেটিভ সেন্টেন্স। পাঁচ নাম্বারটা দেখো এক্সক্লেমেটরি সেন্টেন্স।
সবাই দ্রুত উঠে নেন। দেখেন এই 1 নম্বরটা কি অ্যাসার্টিভ সেন্টেন্স, এর অর্থ কি বিবৃতিমূলক বাক্য, বর্ণনামূলক বাক্য। 2 নম্বরটা কি ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক বাক্য। কি হবে এটা? প্রশ্নবোধক বাক্য। 3 নম্বরটা কি ইম্পেরাটিভ সেন্টেন্স, আদেশ বা উপদেশ সূচক বাক্য। 4 নম্বরটা কি অপটেটিভ সেন্টেন্স, ইচ্ছা বা প্রার্থনা সূচক বাক্য। 5 নম্বরটা দেখো সবাই, 5 নম্বর কি এক্সক্লেমেটরি সেন্টেন্স, বিস্ময় বা দুঃখ সূচক বাক্য। সবার 3 নম্বর উঠানো শেষ হয়েছে? সবার 3 নম্বর উঠানো শেষ হয়েছে? তাড়াতাড়ি উঠান। তিন নাম্বার সবার উঠানো শেষ? যার যার হয়েছে তারা দেখি একটু। সবার হয়েছে না? এখন দেখেন 4 নম্বর আসেন। 3 নম্বরটা সবার মিশিয়ে দিলাম, দেখো। চার নম্বরে আসো, দেখো 4 নম্বর কি লেখা আছে, রাইট দ্য মিনিং ইন ইংলিশ। এটার অর্থ কি? বলছে কি অর্থ লিখো ইংলিশে, মানে কি সিমিলার ওয়ার্ড। এটার 3টা হেডলাইন আছে, দেখো ভালো করে মনোযোগ দিয়ে শোনো। রাইট দ্য মিনিং ইন ইংলিশ, এটা মানে কি সিমিলার। রাইট ওয়ার্ড নোট ইন ইংলিশ, এটাও কি সিমিলার। রাইট সিমিলার ওয়ার্ডস, এটাও সিমিলার। রাইট সিনোনিম, এটাও সিমিলার। তাহলে দেখো 4 নম্বরটা দেখো সবাই। 4 নম্বরের এ কি লেখা আছে, স্ট্রেইট। স্ট্রেইট মানে কি সোজা, স্ট্রেইট মানে সোজা। তাহলে সোজার আমি ইংলিশ এখানে লিখবো, তাহলে এটা কি হবে ডিরেক্ট। বি নাম্বারটা কি আছে দেখো, ম্যাচ। ম্যাচ মানে কি মিল করা। ম্যাচ মানে কি মিল করা। তাহলে মিল করা একটা শব্দ কি হবে, ফিট। ম্যাচ কি হবে, ফিট। সি নাম্বার দেখো, সাইড। SIDE, সাইড। সাইড মানে কি বাহু, তাহলে কি হবে এটা আর্ম। ARM, আর্ম। আর্ম মানে বাহু, সাইড মানেও বাহু। এখন দেখেন 5 নম্বরে আছেন সবাই। সবাই 5 নম্বরে আসেন। দেখেন 5 নম্বরে কি লেখা আছে, রাইট দ্য অপোজিট ওয়ার্ডস, বিপরীত শব্দ লিখো। বিপরীত শব্দ লিখো। তাহলে 5 নম্বর আমরা এখন শুরু করব। 4 নম্বরটা মিশিয়ে দিব। পাঁচ নাম্বারটা দেখো সবাই। 5 নম্বরের এ কি লেখা আছে, প্রথমে দেখো রেইনবো। রেইনবো মানে কি রংধনু। রেইনবো মানে রংধনু। তাহলে এর সিমিলার কি লিখবো, বো। বো মানে কি রংধনু, ঠিক আছে। রেইনবো, বো। রেইনবো, সরি দেখো এখানে সিমিলার এটা লিখছি, অপোজিট এটা দেখো। রেইনবোর সিমিলার হচ্ছে বো, আর অপোজিট হচ্ছে কি মোনোক্রোম। MONO, মোনোক্রোম। CHROME, মোনোক্রোম। সবাই তাড়াতাড়ি উঠে নেন। বি নাম্বারটা দেখো, স্ট্রেইট।
স্ট্রেইট, স্ট্রেইটের সিমিলার কি ডিরেক্ট, তাহলে স্ট্রেইটের অপোজিট লিখতে হবে, বিপরীত শব্দ, তাহলে আঁকা বাঁকা, তাহলে কি হবে এটা জিগ জিগজাগ। সি নাম্বারটা দেখো সবাই, শেপ, শেপ মানে কি আকৃতি, শেপ মানে কি আকৃতি, তাহলে শেপের অপোজিট কি হবে মাইন্ড, মাইন্ড অথবা সোল, এস ও ইউ এল, যে কোনো একটা লিখবা। এজন্য এখানে আমি কি দিছি অবলিক, অবলিক দিয়ে দিছি, মাইন্ড অথবা সোল, মাইন্ড মানে কি মন, সোল মানে কি আত্মা, যে কোনো একটা লিখবা। সবার 5 নম্বর পর্যন্ত উঠানো শেষ? পাঁচ নাম্বার পর্যন্ত যার যার হয়েছে তারা সবাই হাত উঠান, এরকম করে হাত উঠান। জোনাইদ হয়নি? জোনাইদ হয়েছে। আচ্ছা আচ্ছা, এখন দেখো সবাই 6 নম্বর দিকে তাকাও, সবাই 6 নম্বর দেখি। ছয় নম্বর দেখো লেখা আছে, কি লেখা আছে, মেক সেন্টেন্স উইথ মিনিং। কি বলছে, অর্থ সহ বাক্য তৈরি করো, অর্থ সহ বাক্য তৈরি করো। তাহলে আগে আমরা দাও 6 নাম্বার দেখো, এ নাম্বার আমরা এই কি করব, শব্দ তুলবো। তাহলে শব্দ তোলো সবাই, সাইড, এস আই ডি, সাইডের অর্থ কি বাহু। তাহলে এটা আমরা অর্থ লিখবো, অর্থ লেখার পরে এখন কি করব, বাক্য তৈরি করব। কি লিখবো, এ ট্রায়াঙ্গেল হ্যাজ হ্যাজ 3 সাইডস। কি লিখবো, এ ট্রায়াঙ্গেল হ্যাজ 3 সাইড, একটি ত্রিভুজের কয়টা, 3টা বাহু আছে। বি নাম্বার দেখো সবাই, মিস্টার, মিস্টার মানে কি জনাব, মিস্টার মানে কি জনাব। তাহলে এটাতে আমি কি লিখবো, মিস্টার রহিম ইজ এ ফার্মার। জনাব রহিম একজন কি কৃষক, জনাব রহিম একজন কৃষক। ঠিক আছে, বি নাম্বার পর্যন্ত হয়েছে সবার, বি নাম্বার পর্যন্ত হয়েছে। এখন দেখো সি নাম্বারে আসো। সি নাম্বার কি লেখা আছে দেখো, লাকি, লাকি। দেখো এখানে বি নাম্বার পর্যন্ত হয়েছে না সবার, বি নাম্বারটা মিশিয়ে দিলাম। এখন দেখো এখানে একটা বাক্য দেখো, লাকি, লাকি অর্থ কি ভাগ্যবান, অথবা শুধু লাকিও লেখা যাবে। যদি আমি লিখি লাকি অর্থ লাকি, তাহলে লিখবো আই অ্যাম লাকি, তখন এলটা কি হবে বড় হাতের হবে। কিন্তু আমি যদি লিখি লাকি অর্থ ভাগ্যবান, তাহলে তাহলে আমি কি লিখবো, লাকি অর্থ তোমরা সবাই লাকি অর্থ ভাগ্যবানই লিখবা, লাকি অর্থ ভাগ্যবান। তাহলে কি লিখবা, আই অ্যাম লাকি, আমি ভাগ্যবান। ঠিক আছে, হি ইজ লাকি, সে ভাগ্যবান। রহিম ইজ লাকি। পারবেন না সবাই? রাফসান পারবেন? আই এম লাকি, তাহলে রাফসান ইজ লাকি। পারবেন না? জুনাইদ ইজ লাকি। পারবেন তো সবাই? সবার হয়েছে?
শিপা হয়েছে? শিপা 6 নাম্বার পর্যন্ত সবার হয়েছে? হাত উঠান, খাতা বের করেন, সবাই খাতা বের করেন। মুহাইমিনুল ঘুমাচ্ছেন কেন? মুহাইমিনুল ঘুমাচ্ছেন, শুয়ে আছেন কিন্তু। লেখা শেষ? খাতা দেখি, খাতা দেখি সবার, সবার খাতা দেখবো। তাহলে আজকে 15 তারিখে প্রশ্নের 1 নাম্বার থেকে 6 নাম্বার পর্যন্ত কারো সমস্যা আছে? যার সমস্যা আছে সে শুধু হাত উঠাবা, কয় নাম্বার সেটা বলবা, এরকম করে বলবা। সমস্যা আছে কোনো? কয় নাম্বারটা? কয় নাম্বারে? মাহিম কয় নাম্বারটা? 3 নাম্বার। 3 নাম্বারটা কি দেখো? সেন্টেন্স কাকে বলে? সেন্টেন্স কাকে বলে? কয়েকটি শব্দ পাশাপাশি বসে যদি মনের ভাব প্রকাশ করে তাকে সেন্টেন্স বলে। সেন্টেন্স 5 প্রকার। তাহলে প্রথমটা নাম্বারটা কি লিখবো? অ্যাসার্টিভ সেন্টেন্স। দ্বিতীয়টা কি? ইম্পারেটিভ সেন্টেন্স, মানে কি আদেশ বা উপদেশ সূচক বাক্য। 3 নাম্বারটা কি লিখবো? ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক বাক্য। অবজেক্টিভ সেন্টেন্স, ইচ্ছা বা প্রার্থনা সূচক বাক্য। এক্সক্লেমেটরি সেন্টেন্স, আনন্দ বা দুঃখ বিষময় সূচক বাক্য। সবার হয়েছে না? সবার হয়েছে? তাহলে আজকের ইংরেজি ক্লাস তোমাদের এখানেই শেষ। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, বাইরে বের হবেন না। সবসময় কি বাইরে গেলে বারবার কি হাত ধৌত করবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।